সারা রাত হলো ঝমঝম করে বৃষ্টি। ঘুম ভাঙল বৃষ্টি স্নাত ঋষভে। সবুজ বাঁশবাগানে ঘেরা রিসর্টের জানলা খুলতেই যে নাজারা চোখে পড়ল তা দেখে আমরা মুগ্ধ। যদিও কাঞ্চনবাবুর দেখা মিলল না এই যাত্রায়। সারা রাতের বৃষ্টির তোড়ে সকালের টিফিন দ্বারা প্ল্যানও ক্যান্সেল করতে হলো। তাই ব্রেকফাস্ট সেরে একটি রাত ঋষভে কাটিয়েই আমাদের পরের গন্তব্য লোলেগাঁও। তাই ফিরতি পথে দাঁড়িয়ে পড়লাম লাভা ভিউ পয়েন্টে। পাইনের জঙ্গল তখনও ঘন মেঘের চাদরে মোড়া, আর রাস্তাটা হয়ে রয়েছে ঝাপসা। অন্যান্য ট্যুরিস্টদের লক্ষ্য করে আমরাও উঠে চললাম সারি সারি গাছের খাঁজ পেয়ে। লম্বা লম্বা সারি সারি পাইন বনের জঙ্গল আর মেঘেদের লড়াইয়ের মাঝে আমরাও উদাসী হাওয়ায় ভেসে গেছিলাম। তখনই হঠাৎ ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। আর জঙ্গলের বৃষ্টি মানেই জুগা বা জোঁক। তবুও ওই পিছলময় রাস্তাকে বুড়ো আঙুল দেখিয়েই আমরা উঠে পড়লাম একদম টপে, আর অনুভব করলাম কুয়াশাচ্ছন্ন লাভা টাউনকে। এবারে পাহাড়ে এসে বহুলভাবে পরিচিত হলাম পাহাড়ি মেঘ বৃষ্টি ও তাদের সতেজ সৌন্দর্যের সঙ্গে। প্রকৃতিপ্রেমীদের কাছে এটা একটা বড় পাওনা। লোলেগাঁওয়ের পথে যেতে রাস্তায় অ্যারো মার্ক দিয়ে লেখা নগদারা দেখেই উত্তেজিত হয়ে লাফিয়ে উঠতেই চিরাগ বনবন করে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিল সেই দিকে। 20 টাকা প্রতিজন টিকিট কেটে ঢুকতে হয় এই লেকে, যদিও পার্কিংয়ের জন্য আলাদা চার্জ লাগে। তবে এই লেকে বোটিং করার জন্যও লাগে আলাদা চার্জ। অনেকেই দেখলাম বোটিং করছে, যদিও আমাদের সেরম কোনো ইচ্ছা ছিল না। তাই ওই লেকে যে রঙিন মাছগুলো খেলা করছিল তাদেরকে দেখতেই বেশি উৎসাহিত হয়েছিলাম। তবে প্রকৃতির কোলে এই সুবৃহৎ লেকটায় হেঁটে বেড়াতে বেশ লাগছিল। মেঘের ঘনঘটা কাটিয়ে সূর্যি মামাও সামান্য উঁকি দিচ্ছিলেন তখন। তবে এই লেকটা থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর। যাওয়ার সময় পথে পড়েছিল নগদারা মনেস্ট্রি। ভেবেছিলাম ফিরতি পথেই দেখে নেব, তাই প্রথমেই চলে গেছিলাম নগদারা বোটিং লেকে। খানিকক্ষণ সেখানে কাটিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। যাওয়ার রাস্তাটা ভাঙা থাকায় চিরাগ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এলো, তাই আর মনাস্ট্রি যাওয়া হলো না। হালকা রোদের গা ঘেঁষে চলেছি আমরা লোলেগাঁওয়ের পথে। রাস্তার ধারে ধারে ফুটে রয়েছে নাম না জানা বহু ফুলের সম্ভার। পেরিয়ে চলেছি একের পর এক ঝোড়া। জঙ্গলের গা বেয়ে বয়ে চলেছে নামহীন ঝর্ণা। খানিকটা পথ অতিক্রম করতেই আবার ধেয়ে এলো ধূসর মেঘ, আর তার কিছুক্ষণের মধ্যেই নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। গাড়ি এসে দাঁড়ালো একটা বন্ধ ভাঙা টিকিট কাউন্টারের সামনে। সিজন টাইমে এখান থেকেই শুরু হয় ক্যানোপি ওয়াক। বুঝলাম ঝমঝমে বৃষ্টি, ঘন জঙ্গল আর জুগা পেরিয়ে 15 মিনিট হেঁটে পৌঁছানো সম্ভব নয়, আর রিস্কও বটে। তাই নিজেদের সাহসের পরিমাপ সীমিত রেখে আবার গাড়িতে চড়ে বসলাম। এবারের ডেস্টিনেশন সোজা লোলেগাঁও। এসে পৌঁছালাম লোলেগাঁওতে যে হোমস্টে বুক করেছিলাম সেখানে। অদ্ভুত সুন্দর এই মায়াবী গ্রাম তখন প্রায় টুরিস্টহীন। দূরে মেঘে ঢেকে রয়েছে কাঞ্চনও। না, এইবারে আর তেনার দেখা সত্যিই মিলল না। তবে যা মিলল তা কিছু অংশে কম নয়। প্রকৃতির এই সরস
সবুজ সতেজ রূপ কিন্তু বছরের অন্য কোনো সময় এলেই পাওয়া সম্ভব নয়। তবে এইসব শুনশান নিরিবিলি জায়গায় সন্ধ্যের পর আর কোনো অ্যাক্টিভিটিই থাকে না। তাই হোমস্টে পরিবারের সঙ্গেই চলল চা পাকোড়া সহযোগে জমাটি আড্ডা। সকাল হতে বৃষ্টিটা একটু থামলো, তাই পায়ে হেঁটে ঘুরে দেখলাম গ্রামটাকে। খুব ছোট্ট জনবসতি বিরল এই গ্রামকে পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশি সময় লাগলো না। কয়েক পা এগোতেই দেখলাম রয়েছে একটি বন্ধ গোমফা। আসলে খুব কম বসতিপূর্ণ এই গ্রাম, তাই শুধুমাত্র সকাল সন্ধে পূজার উদ্দেশ্যেই খোলা হয়ে থাকে। এই পতাকাগুলো কিন্তু পাহাড়ে এলেই দেখা যায়, পথের ধারে ধারে, গোমফায়, লেকের পাশে বা বাড়ির কোনো উঁচু জায়গায়। বৌদ্ধ ভাষায় এগুলোর নাম দার্চর। এগুলোর কোনোটায় লেখা থাকে মন্ত্র, আবার কেউ লাগান সৌভাগ্যের প্রতীক হিসাবে। আবার চারিদিকে ঘনিয়ে এলো মেঘ। ফিরে এলাম হোমস্টেতে। নানান রকম ফুল ও ফলের সম্ভারে ঘেরা এই হোমস্টে। নিজের হাতে পিচ ফল পেড়ে খাবার মজাই আলাদা। টেস্ট করলাম ওনাদের তৈরি পিচ ও গোলাপ ফুলের ওয়াইনও। मालूम है क्या है यहाँ पर वैसे ही मतलब वो ग्लॉसी होता है। ये देखो, ये है हमारा चिराग। हम जब भी आते हैं नॉर्थ बंगाल, ये है हमारा साथी। पूरा एकदम ट्रिप जो की है हंसी मजाक में पूरा एकदम तंदुरुस्त करके रखते हैं हम लोगों को। जो लोग देख रहे हैं ये चैनल, आप लोग भी आ जाइए, घुमा देंगे दार्जिलिंग। एक बार बोल दो चिराग अपना नंबर। 8509296465। ठीक है, तो मैं नीचे ये नंबर भी दे दूंगी कि उसका नंबर इजीली मिल जाए आप लोगों को। जरूर आ जाइए, और नॉर्थ बंगाल अगर घूमना है तो चिराग। তবে সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার আফসোস আর রইল না। পাথুরে পথ পেরিয়ে আবার ফেরার পালা। লোলেগাঁওকে সায়োনারা জানিয়ে আমরা ফিরে চললাম আবার এনজেপির উদ্দেশ্যে। মাত্র 2.5 ঘন্টায় নেমে এলাম শিলিগুড়ি। তখনও 4 ঘন্টা হাতে সময়, তাই এই ফাঁকে চলে গেলাম দেখতে তাশি গোমফা স্তূপা ও বেঙ্গল সাফারি। যদিও চিরাগেরই বুদ্ধি এটা। সোমবার থাকায় মনেস্ট্রি বন্ধ ছিল, তাই করে নিলাম একটু জঙ্গল সাফারিও। এই হলো বেঙ্গল সাফারির রেট চার্ট। ইচ্ছা মতো বুকিং করে নিতেই পারেন, মন্দ লাগবে না। তবে অনলাইনেও টিকিট বুক করে নিতে পারেন, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। বিশাল আয়তনে মোড়া এই জঙ্গলে বাস সাফারির মাধ্যমে দেখে নিলাম বন্য জীবজন্তুও, সঙ্গে পোকামাকড়ও। এটি এমন একটি অভয়ারণ্য যেখানে মানুষ থাকে কাঁচের বাসে বন্দি, আর পশু পাখি জঙ্গলে উন্মুক্ত। 297 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই বিশাল অভয়ারণ্য নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, যা ঘন জঙ্গলে বিস্তৃত হলেও এটি কিন্তু চারিদিক থেকে প্রটেক্টেড। ড্রাইভার কাম গাইড নিয়ে স্টার্ট হলো আমাদের এই 1 ঘন্টার বাস সাফারি। এই সাফারিতে দেখে নিলাম রং বেরঙের ময়ূর, নানান প্রজাতির হরিণ, চিতা আর রয়্যাল বেঙ্গল টাইগারও। তবে গন্ডার, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, ভালুক এসব নানান কিছু এখানে দেখতে পাওয়া যায়, যদিও আমরা এসব কিছুই দেখতে পাইনি। 1 ঘন্টার জঙ্গল সাফারি
বেশ অ্যাডভেঞ্চারাস ছিল। অসাধারণ লেগেছিল এই ওপেন ফরেস্ট। দুটো গেট পেরিয়ে আরও গভীর জঙ্গলে বিরাজমান চিতা ও রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে তো বেশ উচ্ছ্বসিত হলো সকলে। পায়ে শিকল বাঁধা হাতি দেখে বুঝলাম এলিফ্যান্ট সাফারির জন্য ইনিই নিযুক্ত। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই স্থানটি। বাচ্চাদের পার্ক থেকে শুরু করে টয় ট্রেন রয়েছে, অ্যাডভেঞ্চার ক্যাম্প ও আরও নানান রকম অ্যাক্টিভিটি। বাচ্চাদের এই স্থান কিন্তু মন্দ লাগবে না। যারা এখনো যাননি বা জানেন না, হাতে 2 ঘন্টা সময় নিয়ে দেখে নিতেই পারেন এই জায়গাটিও। ভিতরে আছে মিউজিয়াম, প্রজাপতি মহল ও আরও অনেক কিছু। তাই পুরো এরিয়াটা ঘুরে দেখতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। তাই ফেরার ট্রেন টাইম যদি থাকে সন্ধে বা রাতের দিকে, তাহলে অবশ্যই ঘুরে নিও এই জায়গাটিও। সাফারি শেষ করে ফিরে চলার পালা। বন্ধুরা, পরের এপিসোড থাকবে এই ট্রিপে আমরা কোথায় কোথায় স্টে করেছিলাম তার ডিটেলস ভিডিও। তাই সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করে দিও, আর লাইক শেয়ার করতে যেন ভুলো না।